সামাইরা রেগে বলে, রাস্তার মেয়ের জন্য তুমি আমাদের এভাবে বলছো? আলভিরা ডিনারের মাঝখানে নিজের হাতের কাঁটা চামচটা প্লেটের ওপর সজোরে রাখলো। ধাতব শব্দের তীক্ষ্ণতায় পুরো টেবিলের কথোপকথন মুহূর্তেই থেমে গেল। সবাই স্তম্ভিত হয়ে আলভিরার দিকে তাকালো। সরাসরি সামাইরা আর তার ফুপির চোখের দিকে তাকিয়ে অত্যন্ত স্পষ্ট আর দৃঢ় কণ্ঠে বলল, জাস্ট ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন সামাইরা, নিজের আভিজাত্য নিয়ে এতটা গর্ব করাও না যতটা অন্যের পরিবারকে ছোট করে দেখাতে হয়। আমার বাবা একজন বড় ব্যবসায়ী ছিলেন। আমি কোনো সাধারণ বা নিচু পরিবার থেকে আসিনি। আমি এমন এক পরিবার থেকে বিলং করি যেখানে টাকা আমাদেরও কম ছিল না। পুরো ডাইনিং হল এখন স্তব্ধ। আলভিরা থামলো না, আরও এক ধাপ এগিয়ে ইকবাল শেখের দিকে তাকিয়ে বলল, টাকার প্রতিপত্তি থাকলে মানুষ অভিজাত হয় না। আমার বাবা আমাকে শিখেছেন কীভাবে মানুষকে সম্মান দিতে হয়। আপনাদের বিশাল বাড়ি আর প্রাচুর্য থাকতে পারে, কিন্তু আপনাদের আচার ব্যবহার মনে হচ্ছে আভিজাত্যর আসল শিক্ষাটা আপনাদেরই নেওয়া বাকি। টাকার অভাবে আমাদের কোনো দিনও ছিল না, অভাব ছিল শুধু আপনাদের মতো নিষ্ঠুর মানসিকতার। সামারিয়ার মুখটা অপমানে কুঁচকে এলো। সে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আলভিরা তাকে সুযোগ দিল না। সে দাঁড়িয়ে পড়ে আসানের দিকে একবার তাকে সবার উদ্দেশ্যে বলল, যে খাবার টেবিলে বসে সম্মান পাওয়া যায় না, সেই খাবার আমার কাছে বিশেষ সমান। কথাটা বলে আলভিরা টেবিল ছেড়ে গটগট করে সিঁড়ির দিকে হাঁটা দিল। আরসালান চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। তার ফুপির দিকে তাকিয়ে বলল, শুনলে তো ও কার মেয়ে আর কোন পরিবারে, সেটাও বুঝিয়ে দিয়েছে। এখন আশা করি ওর স্ট্যাটাস নিয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না। আরসালান কোনো কথা না বাড়িয়ে আলভিরার পেছন পেছন ওপর তলার দিয়ে যেতে থাকে। টেবিলের ওপর তখন অপমানে এক ভারী মেঘ জমে আছে, যা সামাইরের জন্য হজম করা অসম্ভব হয়ে পড়েছে। ইকবাল সে কিছু না বলে সবাইকে খাওয়ায় মনোযোগ দিতে বললেন। আলভিরা বালিশে মুখ গুজে টুকরে কেঁদে উঠে। শরীরের প্রতিটি রক্তবিন্দু এখন অপমানে রিরি করছে। ডাইনিং টেবিলে সেই দৃশ্যটা বারবার তার চোখের সামনে ভেসে উঠছে। ওই মানুষগুলো, বিষাক্ত চাহনি, সামাইরার নোংরা ইঙ্গিত, সব মিলে আলভিরাকে পিষ্ট করে ফেলছে। বাবা তুমি কোথায়? আলভিরা ফুপিয়ে ফুপিয়ে বিড়বিড় করে বলতে থাকি, তুমি তো আমায় শিখিয়েছিলে মাথা উঁচু করে বাঁচতে। আজ তোমার রাজকন্যাকে ওরা সবাই সামনে কত ছোট করলো। তুমি থাকলে কি ওরা সাহস পেত আমায় এভাবে কথা শোনালো? আলভিরার মনে পড়ে গেল বৃষ্টির দিনে সেই দুপুরগুলোর কথা, যখন সে তার বাবার কোলে মাথা রেখে গল্প করত, আরিয়ান তার সাথে খুনসুটি করত। সেই চেনা পৃথিবীটা কতটা দূরে সরে গেছে। সে এখন এক অন্ধকার রাজ্যে বন্দী, যেখানে তাকে প্রতি মুহূর্তে নিজের অস্তিত্বের প্রমাণ দিতে হচ্ছে। কান্না চোটে তার পুরো শরীর কাঁপছে, হিঁচকে উঠে গেছে। তার ঠিক সেই মুহূর্তে দরজার লক খোলার শব্দ হলো। আরসালান ভিতরে ঢুকে আলভিরাকে কাঁদতে দেখে আরসালানের বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে ওঠে। আরসালান বিছানায় আলভিরার পাশে বসে খুব ধীরভাবে তার পিঠে হাত রেখে। আলভিরা চমকে ওঠে, নিজেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু আরসালান তাকে সুযোগ দেয় না। সে আলভিরাকে এক প্রকার জোর করে নিজের দিকে ফেরে। আলভিরার চোখ দুটো কান্নায় টকটকে লাল হয়ে ফুলে গেছে, ফর্সা মুখটা অপমানে আর কষ্টে বিবর্ণ। আরসালান তার আঙুল দিয়ে আলভিরার চোখের জল মুছে দেয়। আলভিরা আরসালানের হাতটা ঝটকা দিয়ে সরিয়ে দিয়ে চিৎকার করে ওঠে, আপনি কি মানুষ? এই কান্না বোঝার ক্ষমতা আপনার নেই আরসালান শেখ। আপনি আমাকে নরকে এনেছেন, আপনার কারণে আজ আমাকে নিচু মনের মানুষগুলোর কথা শুনতে হচ্ছে। আমাকে আমার বাবার কাছে যেতে দিন, দোহাই আপনার। আরসালান আলভিরার কাঁধ শক্ত করে ধরে তাকে নিজের একদম কাছে টেনে নেয়। আলভিরা আরসালানের বুকের ওপর মাথা রেখে আরও জোরে কেঁদে ফেলে। তার জীবনের এই কঠিন সময়ে যার হাত থেকে সে মুক্তি চায়, ভাগ্যচক্রে আজ সেই মানুষটার বুকে সে কান্নার আশ্রয় খুঁজছে। আরসালান আলভিরাকে জড়িয়ে ধরে বসে থাকে, যেন বাইরের সব ঝড় থেকে সে তাকে রক্ষা করবে। আরসালান কিছুক্ষণ আলভিরাকে জড়িয়ে ধরে রাখার পর হঠাৎ তাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো। আলভিরার হাত ধরে টান দিয়ে তাকে বিছানা থেকে নামিয়ে আনলো। উঠে পড়ো, তৈরি হও, আমরা এখনই বাইরে যাচ্ছি। আরসালানের কণ্ঠে আছে অকাট্য আদেশ। আলভিরা চোখের জল মুছে অবাক হয়ে তাকায়। এখন এই অবস্থায় আমি কোথাও যাব না। আপনি কি পাগল হয়ে গেছেন? আপনার বাড়ির মানুষগুলো আমাকে নিয়ে কী ভাবছে দেখছেন না? ওরা কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। আরসালান আলভিরা আলমারি থেকে একটা সুন্দর জামা বের করে তার দিকে এগিয়ে দিয়ে বলল, তুই যাবি? 10 মিনিট সময় দিচ্ছি, নিচে আয়। আলভিরা অনেক না করতে চাইল, তর্কে জড়ালো, কিন্তু আরসালান নিজেদের কাছে সে বরাবরই অসহায়। শেষমেশ অনিচ্ছা সত্ত্বেও তৈরি হয়ে নিচে নেমে এলো। আরসালান তাকে নিয়ে সোজা শহরের সবচেয়ে বড় দামি শপিং মলটিতে চলে গেল। শপিং মলে পা রাখতে আলভিরার হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে এলো। এই সেই জায়গা যেখানে সে মাসে অন্তত 4 বার আসতো তার বাবার সাথে, আরিয়ানের সাথে। তখন সে যা হাতে নিত পাওয়া তাই কিনে দিন। আলভিরার বুকটা হু হু করে উঠল। আরসালান আলভিরার মনের অবস্থা বুঝতে পারল। আলভিরাকে নিয়ে একটা লাক্সারি ফ্যাশন হাউসের ভেতরে ঢুকলো। আরসালান সেলস গার্লকে ইশারায় বলল সব লেটেস্ট কালেকশন দেখাতে। শুরুতে আলভিরা কোনো কিছুতে হাত দিতে চাইছিল না, কিন্তু ধীরে ধীরে সুন্দর সব পোশাকের ডিজাইন তার নজর কাড়ল। একটা করে ড্রেস দেখছে আর আরসালান সেগুলো দিকে না তাকিয়ে শুধু কার্ড দিয়ে পেমেন্ট করছে। আলভিরা 2 হাত ভরে শপিং করলো। কিছু ছোট ফ্রক, চমৎকার কিছু লং ফ্রক, আর রাতের পার্টির জন্য ভারী কারুকাজ করা গর্জিয়াস পার্টি ড্রেস। একটা করে দোকানে ঢুকছে আর তার পছন্দ মতো ড্রেসগুলো তুলে নিচ্ছে। তার শপিংয়ের বহর দিকে আরসালানের অ্যাসিস্ট্যান্ট আর বডিগার্ডের হাত ইতিমধ্যে ব্যাগে ভর্তি হয়ে গেছে। আরসালান এক কোণে দাঁড়িয়ে আলভিরাকে দেখছিল। স্যার ম্যামের শপিংয়ের যা গতি, তাদের মনে হচ্ছে আজ উনি পুরো শপিং মলটা বাড়িতে তুলে নিয়ে যাবেন। বডিগার্ডের হাতে আরও জায়গা নেই। এবার তো মনে হয় আমাদের আরও একটা গাড়ি লাগবে শুধু ব্যাগগুলো নেওয়ার জন্য।
আর্সেনাল অ্যাসিস্ট্যান্টের কথা শুনে একটা বাঁকা হাসি আসলো। পকেট থেকে তার ব্ল্যাক কার্ডটা বের করে অ্যাসিস্ট্যান্টের দিকে এগিয়ে দিয়ে বলল, তুলতে দাও, আমি যদি চাই তবে পুরো শপিং মলটায় ওর নামে লিখে দিতে পারি। শপিং শেষ করে যখন তারা মলের বাইরে এলো তখন দেখা গেল প্রায় 15-20 জন সেলস পার্সন তাদের পেছনে পেছনে বড় বড় বক্স আর ব্যাগ নিয়ে আসছে। পুরো শপিং মলের মানুষ অবাক হয়ে দেখছিল এই রাজকীয় শপিংয়ের দৃশ্য। আর্সেনাল গাড়ির দরজা খুলে দিয়ে বলল, আমার টাকার পাহাড় তোমার ওই এক বিকেলের শপিংয়ে শেষ হবে না আলভিরা। বরং তুমি যত বেশি খরচ করবে আমার তত বেশি ভালো লাগবে, কারণ তখন তুমি আরও বেশি করে আমার ঋণের নিচে আটকে যাবে। আর্সেলানের আদেশে শপিংয়ের পর্বতসম্ভব ব্যাগগুলো একটা আলাদা গাড়িতে তুলে দেওয়া হলো। আর্সেলান আলভিরা অন্য একটি লাক্সারি গাড়িতে করে বাড়ির দিকে রওনা হলো। ড্রাইভ করতে করতে আর্সেলান চোখে আলভিরাকে দেখছিল। এত কেনাকাটার পরও মেয়েটার চোখে সেই অদ্ভুত বিষণ্ণতা কাটেনি। হঠাৎ আলভিরা চিৎকার করে বলে উঠল, গাড়ি থামান, এখনই থামান। আর্সেলান হকচকিয়ে গিয়ে জোরে ব্রেক কষল। টায়ার টানোর শব্দে চারপাশ কেঁপে উঠল। গাড়ি পুরোপুরি থামার আগে আলভিরা দরজা খুলে নেমে পড়ল। আর্সেনাল অবাক হয়ে ভাবলো, এখন আবার কি হলো, পালাচ্ছে না তো? গাড়ি থেকে নামতে নামতে দেখলো আলভিরা রাস্তায় দাঁড়িয়ে বসে থাকে এক ছোট বাচ্চা, তার মায়ের দিকে দ্রুত পায়ে এগিয়ে যাচ্ছে। বাচ্চাটার পরনে ছিঁড়ে যাওয়া জামা, ক্ষুধায় মুখটা শুকিয়েছে। আর্সেনাল দূর থেকে দাঁড়িয়ে দেখলো আলভিরা পাশের একটা দোকান থেকে প্রচুর খাবার, দুধ আর বিস্কুট কিনে বাচ্চাটার হাতে তুলে দিচ্ছে। বাচ্চাটার মুখে যখন হাসি ফুটে উঠলো, আলভিরার চোখেও তখন এক স্বর্গীয় আভা দেখা দিল। আর্সেনাল চুপচাপ সবটা দেখছিল। আলভিরা এতক্ষণ যে অঢেল কেনাকাটা করেছে তাতে সে যতটুকু না শান্তি না পেয়েছে, এই অভুক্ত বাচ্চাকে খাইয়ে তার চেয়ে অনেক বেশি তৃপ্তি পাচ্ছে। আলভিরা যখন ফিরে এলো, আর্সেনাল বডিগার্ডদের ইশারায় বলল, তোমরা ব্যাগ ভর্তি গাড়িটা নিয়ে সোজা বাড়ি চলে যাও, আমি আর আলভিরা পরে আসছি। বডিগার্ডরা চলে যাওয়ার পর নির্জন রাস্তার ধারে গাড়িটা একা দাঁড়িয়ে রইল। আর্সেনাল কিছুক্ষণ চুপ করে থেকে হঠাৎ গাড়িটা উল্টো দিকে ঘোরালো। আলভিরা জিজ্ঞেস করলো, আপনি গাড়ি ঘোরাচ্ছেন কেন? বাড়ি যাব না। আর্সেনাল কিছু বলল না। গাড়িটা শহরে কোলাহল ছেড়ে এক নির্জন রাস্তার দিকে এগিয়ে থাকলো। আলভিরা বুঝতে পারল না আর্সেনাল তাকে কোথায় নিয়ে যাচ্ছে। গাড়িটা পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে যখন আরো গভীর নির্জনতায় এগিয়ে যাচ্ছিল, আলভিরার বুকের ভেতর ধকপকানি তখনই বেড়েই চলেছে। কয়েকবার জিজ্ঞেস করার চেষ্টা করেছে, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? এটাও কি আপনার কোনো টর্চার সেল? কিন্তু আর্সেনাল কোনো উত্তর দেয়নি। তার হাত স্টিয়ারিং হুইলে শক্ত করে ধরা, চল পাথরের মতো শক্ত, আর দৃষ্টির সামনে কুয়াশাচ্ছন্ন রাস্তায় স্থির। অবশেষে গাড়িটা থামলো এক বিশাল কাঠের গেটের সামনে। গেট পেরিয়ে ভেতরে ঢুকতে আলভিরার চোখ ছানা বড়া হয়ে গেল। চারিদিকে উঁচু নিচু পাহাড়ের সারি, আর তার মাঝখানে এক টুকরো স্বর্গ যেন কেউ সাজিয়ে রেখেছে। আর্সেনাল গাড়ি থেকে নেমে কোনো কথা না বলে আলভিরার জন্য দরজা খুলে দিল। তার চোখের ইশারায় পরিষ্কার নামো। আলভিরা গাড়ি থেকে নামতে এক শীতল হাওয়ার ঝাপটা তাকে যেন আলিঙ্গন করলো। সামনেই দাঁড়িয়ে আছে বিশাল এক ফার্ম হাউস। আর্সেনাল আগের মতোই নিশ্চুপ। সে চাবি দিয়ে ফার্ম হাউসের ভারী দরজাটা খুলে ভেতরে ঢুকে গেল। যেন আলভিরা সেখানে থাকুক বা না থাকুক তাতে তার কিছু যায় আসে না। আলভিরা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিজের কৌতূহল সামলাতে না পেরে ধীর পায়ে ভেতরে পা রাখলো। ভেতরে ঢুকতে আলভিরা এক মায়াবী নিস্তব্ধতা আচ্ছন্ন হয়ে গেল। এই ঘর যেন কোনো আধুনিক স্থপতির স্বপ্নের ফসল আর প্রাচীন আভিজাত্যের এক নিখুঁত সংমিশ্রণ। মেঝেতে বিছানো দামি আখরোট কাঠের তক্তাগুলো থেকে এক ধরনের পুনর্গ্রান্ত বের হচ্ছে। সিলিংটা অনেক উঁচুতে, আর সেখান থেকে ঝুলে আছে ব্রোঞ্জের তৈরি পুরনো স্টাইলে বিশাল এক ঝাল লণ্ঠন। বসার ঘরের একদিকে পুরো দেওয়ালটা কাচের তৈরি, সেখান দিয়ে বাইরের বিশাল পাইপ বোনার দূর পাহাড়ের চূড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে। মাঝখানে রাখা বিশাল এক সাদা লেদার সোফার ঠিক উল্টো দিকে পাথরের দেওয়ালের বুক চিরে তৈরি করা হয়েছে একটি ফায়ার প্লেস। সেখানে এখনও কিছু আধপোড়া কাটা অবশিষ্ট আছে, যা থেকে ধোঁয়ার একটু মৃদু গন্ধ পাওয়া যাচ্ছে। ওপেন কিচেন এরিয়াটা পুরোপুরি মার্বেল পাথরের তৈরি, কালো গ্রানাইটের কাউন্টার টপ আর তার উপর সাজানো রূপোলি রঙের বাসন কোসনগুলো এক অদ্ভুত গাম্ভীর্যে ছড়িয়ে রেখেছে। পাশে একটা বড় ওক কাঠের ডাইনিং টেবিল, যেটার উপর একটা মাটির ফুলদানিতে কিছু শুকনো জংলি ফুল সাজানো। দোতলায় ওঠার সিঁড়িটা সর্পিল, কাচের রেলিং দেওয়া। সিঁড়ির ধাপে ধাপে মৃদু আলো জ্বলছে। দেওয়াল জুড়ে টাঙানো আছে সাদা কালো কিছু বিমূর্ত ছবি। আলভিরা সিঁড়ি দিয়ে ওপরের দিকে তাকাচ্ছে, আর তার কাছে মনে হলো এই ঘরটা যেন কোনো মানুষের মনের প্রতিফলন। বাইরে থেকে শীতল, ভেতরে অতল রহস্যে ঘেরা। ওপরের তলায় যেতে আলভিরা দেখলো মাস্টার বেডরুমের জানাল দিয়ে ভোরের আলো এসে পড়েছে। বিছানাটা ধবধবে সাদা চাদরে ঢাকা, জানালার সাথে লাগানো একটা আরামদায়ক কাউচ, যেখানে বসে ঘন্টার পর ঘন্টা পাহাড় দেখা যায়। সংলগ্ন বারান্দাটি বিশাল, যেখান থেকে নিচে এক রূপোলি পুকুর দেখা যাচ্ছে। আলভিরা প্রতিটি ঘর, প্রতিটি কোণা ঘুরে দেখছে। সে মন্ত্রমুগ্ধের মতো কাঠের দেওয়ালের হাত বোলালো, ছুঁয়ে দেখলো যে মানুষটা বাইরে এত নিষ্ঠুর, যার প্রতিটি নিঃশ্বাসে বারুদ আর রক্তের গন্ধ থাকে, সে এত সুন্দর আর রুচিশীল এক নির্জনতা কীভাবে তৈরি করলো। আর্সেলানকে খুঁজতে লাগলো। আলভিরা বারান্দায় এক কোণে দাঁড়িয়ে গধূলি থেকে ভোরের এই মায়াবী রূপান্তর দেখতে লাগলো। তার মনে হলো জায়গাটা যতটা সুন্দর ততটাই একা। নিজের মনে বিড়বিড় করলো, এখানে কেন নিয়ে এসেছেন আমাকে?